সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইন কানুনে। আমি অনেক হক রয়েছে আপনাদের সাথে। আইন কানুনে আমরা যেটা করি, প্রতি সপ্তাহে আমাদের দৈনন্দিন জীবনে যত আইনি ঝামেলা হয় সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি। আমাদের যে শোটি যেহেতু একটি লাইভ ফোন ইন শো, আমাদের লাইনগুলো এখন ওপেন হয়ে গেছে, আপনারা ফোন করতে পারেন। কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি সাম্প্রতিককালে গত 2-3 সপ্তাহে আমরা খুব বারবার করে দেখছি। সেটি হচ্ছে চিকিৎসা, ডাক্তার, হসপিটাল ইত্যাদি সকল কিছু নিয়ে যে আইনি সমস্যাগুলো হচ্ছে সেটি নিয়ে। সে বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। ব্যারিস্টার জ্যোতির্ময়, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আচ্ছা, প্রথমেই বলে নিই যে আমরা গত 2-3 সপ্তাহের মধ্যে যে জিনিসগুলো দেখেছি, প্রথমত একটা দেখেছি যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে একটা বাচ্চাকে যদিও মারা গিয়েছিল তারপরেও তাকে রেখে একটা এক্সট্রা বিল নেওয়া হয়েছে। গত পরশুদিন আমরা দেখেছি যে মহসিন আহমেদ নামে এক ভদ্রলোক তার ফেসবুকে খুব ক্লিয়ারলি ইউনাইটেড হসপিটালের নামে একটা কমপ্লেইন করেছেন এবং সেটি এখন মোটামুটি ভাইরাল হয়ে আমরা সবাই দেখতে পাচ্ছি। এর সাথে আমরা আবার একটা দেখেছি যে হাইকোর্ট থেকে আমাদের মহামান্য আদালত একটা অর্ডার দিয়েছেন স্কয়ার হসপিটালের কাছে জানার জন্য, বিকজ তারা একজন বিএসএমএমইউ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের যে ডাক্তার, তাকে ভুল ট্রিটমেন্ট করেছেন, তার ক্যান্সারের সময় ভুল এবং আউটডেটেড ওষুধ দিয়ে তার যে ক্যান্সার ছিল সেটার যে কেমোথেরাপি সেটাতে আরো তাকে খারাপ অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন এবং এগুলোর ব্যাপারে দেখার জন্য হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে। সো এখন আমার জিনিসটা যেটা, যে এই যে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রকমের অনিয়ম হচ্ছে, তো এইটার ব্যাপারে আমাদের দেশে কি কি আইন রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে এই মেডিকেল নেগলিজেন্স সংক্রান্ত স্পেসিফিক কোনো কিন্তু আইন নেই। এক্স্যাক্টলি। এই ম্যাল প্র্যাকটিস বলেন বা মেডিকেল নেগলিজেন্সের যে বিষয়গুলো আসছে, যে তাদের চিকিৎসকের অবহেলার কারণে যে সমস্ত বিষয়গুলো ঘটছে, সেটাকে সরাসরি আপনি ধরতে পারবেন সেরকম কোনো আইন নেই। কারণ একটা কারণ হতে পারে যে আমাদের টর্চ যেটা নেগলিজেন্সের, যেটা সেই প্র্যাকটিসটাই হয়নি কখনো। সেই প্র্যাকটিসটাই হয়নি, যদিও বিংশ শতাব্দী থেকে এইটা বিংশ শতাব্দীর নতুন একটি ধারণা। এই টর্ট আইনটা ইংল্যান্ড থেকে শুরু হয়ে আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেটা চর্চা হলো। আমাদের এইখানে সেভাবে টর্ট আইনের কিন্তু কোনো চর্চা নেই। ক্ষতিপূরণের আমরা বিভিন্ন সময়, বিশেষ করে ওয়ার্কার্সদের ক্ষেত্রে তাদের কিছু ক্ষতিপূরণের বিষয়ে কম্পেনসেশন আমরা বলি, কিন্তু ড্যামেজের যে ধারণাগুলো, ড্যামেজ ক্লেম করার যে কালচারগুলো, সেগুলো কিন্তু সেভাবে গড়ে ওঠেনি। আমাদের প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্সদের এবং ক্লিনিক এবং ল্যাবরেটরিগুলো যেভাবে চলবে, সেটা 2009 সনে একটা আইন আছে। জি, এই আইনগুলো ছাড়াও আপনার বিডিএমসি, ডেন্টাল কাউন্সিলের যে অ্যাক্ট 2010-এর যে আইন, এরকম বেশ কয়েকটি তাদের কিভাবে রেগুলেট করবে, এই সংস্থাগুলো কিভাবে পরিচালিত হবে, সেই নিয়ে কিছু আইন আছে। কিন্তু তাদের নেগলিজেন্স ঘটলে বা তাদের ম্যাল প্র্যাকটিসের কারণে কি আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, সেটার কিন্তু সঠিকভাবে খুব সুস্পষ্টভাবে কোনো আইন নেই। আমাদের প্যানেল কোডে কিন্তু কিছু কিছু কথা আছে, যেমন ধরেন আমরা খুব ব্যবহার হতে দেখি 304-এর ক ধারা। এইটা হচ্ছে নেগলিজেন্সের কারণে যদি কারো মৃত্যু ঘটে, তাহলে সেখানে তার শাস্তি এবং কিছু, সেটা তো হচ্ছে এক্সট্রিম পর্যায়ে, মানে মৃত্যু যদি ঘটে, মৃত্যু ছাড়া মনে করেন আমার কোনো একটা ক্ষতি করলো, শুধু ক্ষতির ক্ষেত্রে আপনি দেখবেন 336 এবং 337 এই দুটো ধারাতে যদি কারো জীবনকে যদি হুমকির মধ্যে ফেলে কারো প্রফেশনাল নেগলিজেন্সের কারণে, তাহলে কিন্তু এটাতে কভার করবে। কিন্তু সেটা তো আপনি দেখবেন আবার শাস্তির পরিমাণটা এত কম, আবার এই জীবনটাকে ঝুঁকির মধ্যে ফেলার যে কথাগুলো বলা হচ্ছে, সেটা হচ্ছে আসলে ক্লিয়ারলি ডিফাইন্ড না। আর সমস্ত ঘটনাগুলো কিন্তু জীবন ঝুঁকির মধ্যে পড়ার পর্যায়ে কিন্তু যায় না, যেরকমটি যায় না আপনার সবগুলো মৃত্যু পর্যন্ত, যেটা আপনি উল্লেখ করলেন। তো এই জায়গাগুলো কিছুটা অ্যাম্বিগুইটি কিন্তু এখনো আছেই আমাদের। আচ্ছা, এখন একটা জিনিস আমি বলিনি, দর্শকরা আমাদের টেলিফোন লাইনগুলো ওপেন হয়ে গেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে করতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার। এখন একটা ইন্টারেস্টিং জিনিস বলি আমি, যে বাংলাদেশে সরকারি হসপিটাল যেমন রয়েছে, আমাদের এখানে একটা কি বলবো 2 ধারার স্বাস্থ্য ব্যবস্থা চলে আসছে। একটা হচ্ছে সরকারি, আর একটা হচ্ছে বেসরকারি। তো সরকারি হসপিটালগুলোতে বিষয় পরে আসছে, আগে একটু বেসরকারি হসপিটালগুলোর ব্যাপারে বলি। মেডিকেল প্র্যাকটিস এন্ড প্রাইভেট ক্লিনিকস এন্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982, সেখানে যা যা বলেছে তার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে প্রত্যেকটা পেশেন্টের জন্য মিনিমাম 80 স্কয়ার ফিট জায়গা থাকতে হবে। 80 স্কয়ার ফিট কিন্তু খুব একটা কম জায়গা নয়, এবং প্রত্যেকটি পেশেন্টের জন্য, মানে যে কয়টা আমার বেড থাকবে সেই পরিমাণ থাকতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেটা দেখি থাকে না। আমরা দেখতে চাই, মানে যেটা বলা আছে আইনে, সেটা হচ্ছে যে এসেনশিয়াল কিছু ইকুইপমেন্ট অবশ্যই তাদের কাছে থাকতে হবে, হাইজিন মেইনটেইন করার কতগুলো বাধ্যবাধকতা আছে। এক্স্যাক্টলি। অন দ্য আদার হ্যান্ড, আবার
এই ইকুইপমেন্ট থাকলেই যে তারা বলতে পারবে, যেমন আমরা বোধহয় আমি এটা বলছি গত বছরের ডিসেম্বরের দিকে স্কয়ার হসপিটালের কাছে ওখানে যে বলা হয়েছিল যে তাদের আইসিইউ চালানোর কোনো পারমিশন বা লাইসেন্সই তাদের নেই, কিন্তু তারা দিব্যি আইসিইউ চালিয়ে যাচ্ছেন। সিমিলার আরো অনেকগুলো হসপিটালেই এই একই কমপ্লেন পাওয়া গেছে, তাদের নামে কোনো নেই। এবং যদিও যে বেসিকলি যদি আমরা পান্থপথরের রাস্তায় যাই দেখবো যে অনেকগুলো জায়গাতে খালি আইসিইউ, এনসিইউ, মানে নিকিউ থেকে শুরু করে সবকিছু বলে বলা হচ্ছে, কিন্তু এদের হয়তো পারমিশন নেই। তো এই ব্যাপারে বিএমডিসি অ্যাক্ট যেটি রয়েছে 2010 সালে, সেখানে কিন্তু একটা বলা আছে যে সেকশন 23-তে যদি কোনো গিল্টি অফ মিসকন্ডাক্ট থাকে তাহলে তাদেরকে লাইসেন্সও ক্যান্সেল করে দেওয়া যেতে পারে, সবকিছুই যেতে পারে। তো ইন্টারেস্টিংলি এই বিষয়ে যখন আমরা একটু কথা বলেছিলাম বিএমডিসির সাথে, বিএমডিসির কর্মকর্তা বলছেন যে মাসে তাদের কাছে গড়ে 5টি অভিযোগ জমা পড়ে। আরো ইন্টারেস্টিংলি যে এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে মাত্র একটি ঘটনার সুরাহা হয়েছে, বাকিগুলো সবসময় বস্তাবন্দি অবস্থায় ওখানে পড়ে রয়েছে। তাদের ডিফেন্স হচ্ছে, তারা বলেন যে যথাযথ নিয়ম মেনে অভিযোগ করা হয় না। এই প্যারাডক্সটা আছেই। এরকম ঘটনাগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে ওনারা পক্ষ অবলম্বন করেন। যেমন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে কিছু ঘটনা দেখেছি, আপনি দেখবেন হয়তো একজনের নেগলিজেন্সের কথা আসলো, এখন পুরো হসপিটাল স্ট্রাইক করতে শুরু করলো। আমরা কিন্তু জানি যে মেডিকেল সার্ভিসেস এর মধ্যে কিন্তু স্ট্রাইক করার কোনো ইমার্জেন্সি এন্ড এসেনশিয়াল সার্ভিসেস গুলো কখনোই আমরা স্ট্রাইকের আন্ডারে যাওয়ার প্রশ্নই উঠতে পারে না। এইটা এক ধরনের প্রেসার গেম করার কারণে কেউ আসলে সেভাবে যে অভিযোগ করতে পারেন বা করে ফায়দা নিতে পারেন না, সেটাও বোধহয় এটার আরেকটা নগ্ন উদাহরণ যে ওনাদের যেহেতু আমরা জিম্মি হয়ে পড়ি, ওনারা যদি বলেন যে আমরা ইমার্জেন্সি সার্ভিস দেব না, আমরা হসপিটাল 2 দিনের জন্য বন্ধ রাখবো, তাহলে ওই টোটাল লোকালিটির যে মানুষগুলো যে দুর্দশা, সরকারি হাসপাতালগুলোতে তো সবচেয়ে বেশি পেশেন্টরা যায়, তো তাদের যদি এরকম জিম্মি করে রাখার মতো ঘটনা ঘটে, তাহলে ভবিষ্যতে আর দেখা যাচ্ছে কি এই ধরনের অভিযোগগুলো নিয়ে কেউ আসারও সাহস পান না, কারণ একজনের জন্য 10 জন হয়তো সাফার করছে। এক্স্যাক্টলি। আমরা আরেকটা মজার জিনিস দেখেছি, ওই চিটাঙ্গের যে ঘটনাটা বললেন, যেটা গত মাসে সবকিছু এরকম হলো, তখন কিন্তু তারা হয়তো সরকারি হাসপাতালে যাওয়া বন্ধ রেখেছেন, কিন্তু তাদের প্রাইভেট ক্লিনিক যেটা সেটা কিন্তু আবার বন্ধ করেননি, প্রাইভেট প্র্যাকটিস ওনারা চালু রেখেছেন। এক্স্যাক্টলি। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আছে যে এই পার্লামেন্টে এইবার যে সংসদ চলছে, সেখানে রোগী ও স্বাস্থ্য সেবাদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সুরক্ষা আইন 2016 নামে একটা নতুন বিল প্রেজেন্ট করা হয়েছে। সেখানে যেটি বলা হয়েছে সেটির ব্যাপারে আগে রিয়াকশন গুলো বলি, তারপরে কি কি আছে সেটা যদি দেখি। যে স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আক্তার বলেছেন যে আইনে রোগীদের স্বার্থ কোথায় কিভাবে দেখা হয়েছে তা মোটেই পরিষ্কার নয়। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য রশিদ মাহবুব বলেছেন যে নতুন করে ফৌজদারি আইনে চিকিৎসকদের গ্রেফতার করার ব্যবস্থাটা পাকাপোক্ত করা হয়েছে। আমি নিজে আইনটা একটু দেখেছি, সেখানে সেকশন 10-এ যেটা বলা আছে সেটি হচ্ছে যে স্বাস্থ্য সেবাদানকারী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে কোন রকম অবহেলার অভিযোগ কোন শৃঙ্খলা বাহিনীর কাছে কোন ব্যক্তি বা গোষ্ঠী উত্থাপন করলে প্রাথমিকভাবে নিশ্চিত না হলে এই সংশ্লিষ্ট স্বাস্থ্য সেবাদানকারী ব্যক্তি বা ব্যক্তিদের গ্রেপ্তার করা যাবে না। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা যেটা, স্বাস্থ্য সেবাদানকারী ব্যক্তি বলতে তারা কিন্তু এখানে শুধুমাত্র ডাক্তারদেরকে মিন করেননি, টোটাল সিস্টেমের সাথে, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবকিছু। এবং রিসেন্টলি আমরা যে জিনিসগুলো, যে 3টা উদাহরণ আপনারা দেখলাম আমরা বা বললাম, 3টাতেই কিন্তু ডাক্তারের চাইতে যারা এখানে আপনার কি বলবো স্বাস্থ্য ব্যবসায় জড়িত, আমি তাদেরকে ঠিক ডাক্তার বলতে চাইছি না, যারা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বা ওনারশিপটা আছে যাদের ওই হসপিটালের, তাদের ফল্টটা বেশি। স্পেশালি ইফ ইউ টেক এ লুক এট জাপান বাংলাদেশ হসপিটালের ঘটনাটা, যেটা যে সিম্পলি বিল বাড়ানোর জন্য একটা মৃত বাচ্চাকে আইসিইউতে রেখে তারা বলছেন যে আমরা চেষ্টা করছি এখনো বোর্ড বসিয়ে আমরা। তো এই ওনারদের ব্যাপারে কি শাস্তি দেওয়া যেতে পারে বা কি হতে পারে সে বিষয়ে কথা বলবো, তার আগে একটা ফোন নিয়ে নিই আমরা। দর্শক, আপনার নামটি বলবেন, কোথা করছেন এবং আপনার ফোনটি প্রশ্নটি প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি চিরংঘাটাঘাট থেকে বলতেছিলাম। আমার নাম হচ্ছে আলী নেওয়াজ। জি, আমার আজকের প্রশ্নটা হচ্ছে, আসলে ডাক্তাররা কি আপনার আইনের ঊর্ধ্বে? না। যে আপনার ধরেন আমার ডাক্তাররা চিকিৎসার জন্য গেলাম, হয়নি কোনো ডাক্তার কি ভুল চিকিৎসার জন্য আমার রোগীটা মারা গেল, ওই ক্ষেত্রে ওরা কি হরতাল অবরোধ এগুলো শুরু করবে? আপনার ভুল চিকিৎসার জন্য যদি মারা যায়, ভুল চিকিৎসার জন্য যদি মারা যান, তাহলে কিছুক্ষণ আগে আমাদের
অতিথি বলছিলেন যে 304-এর ক ধারাতে আপনাকে আপনি তার বিরুদ্ধে ফৌজদারি আইনে যেতে পারেন। এছাড়াও আপনি কম্পেনসেশনের জন্য ইদানিংকালে কিছু কিছু আইন আছে, সেগুলোর কথা আমরা একটু পরেই বলছি আপনাকে। ধন্যবাদ। ওনার ইদেই যদি আসি, আমাদের দেশে 2009 সালে ভোক্তা অধিকার আইন হয়েছে, এবং সেখানে যদি আমরা দেখি খুব ক্লিয়ারলি সেকশন 52 তে 45 থেকে শুরু করে হচ্ছে। এখানে একটা যেটা জিনিস আছে একটু বলে রাখি, যে এই আমাদের দেশে না হলেও ভারতে যেটা হয়েছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ভার্সেস ভিপি শান্তা 1995 সালে তারা বলে দিয়েছেন হেলথ প্রফেশন ইজ এ সাবজেক্ট ম্যাটার আন্ডার কনজিউমার প্রোটেকশন, অর্থাৎ স্বাস্থ্যসেবা কনজিউমার প্রোটেকশন ভোক্তা অধিকারগুলোর মধ্যে একটি অবশ্যই, এবং আমরাও সেটা ফলো করেছি। এখন আমার যেটা আপনার কাছে প্রশ্ন, যে এই ভোক্তা অধিকার আইনে যেটা বলা আছে সেটিতে কি করতে পারবেন? এইটার সুবিধাটা হচ্ছে সরাসরি সেকশন 53 তে একদম মেডিকেল নেগলিজেন্স হলে সেটার পরিপ্রেক্ষিতে কিভাবে ব্যবস্থা নিতে পারবে সেই কথাটুকু বলা আছে, আইনের ব্যবধানটা আছে। কিন্তু এখানে একটা সমস্যাও এখানে আছে। সেকশন 60 তে দেখবেন আপনি, সেখানে বলা আছে যে প্রথমে 30 দিনের একটা নোটিশ দেওয়ার ব্যাপার আছে ডিরেক্টর জেনারেলের ডিজির কাছে, যে মানে তার কাছে যেতে হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিজির কাছে একটা 30 দিনের নোটিশ দেওয়ার ব্যাপার আছে। 30 দিনের নোটিশের মধ্যে যদি উনি কোনো রকমের ব্যবস্থা না নেন, তাহলে গিয়ে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করতে পারবেন ওই সেকশন 53 তে। সেকশন 61 আবার পরিষ্কারভাবে বলছে, যদি ম্যাজিস্ট্রেট ওই সেকশন 60 অনুযায়ী নোটিশ না দেওয়া হয়, তাহলে তিনি কোনো অপরাধ আমলে নেবেন না। তাহলে আমি যদি ডিজির কাছে 30 দিনের মধ্যে নোটিশ দিলাম, নোটিশ দেওয়ার পর আমাকে যে 30 দিনের অপেক্ষার সময়টা, আমি মনে করি এটা অনেক লম্বা সময়। যেই ধরনের অভিযোগগুলো আমরা পাচ্ছি, যেমন ধরনের ইউনাইটেড হসপিটালের যে রিপোর্টে আজকে আমরা পড়েছি, সেটার পরিপ্রেক্ষিতে যদি 30 দিনের নোটিশ দিয়ে তাকে নিষ্পত্তি করতে হয়, এবং তিনি কিন্তু সমস্ত রকমের চেষ্টাই কিন্তু করেছেন এটা তার পক্ষ থেকে সেটাকে রিজলভ করার জন্য, সেগুলো কিন্তু হয়নি। এখন তার যদি রাস্তা খোলা বলতে, আমি যদি শুধু কনজিউমার রাইটস প্রোটেকশন অ্যাক্ট 2009 এর সেকশন 53 তে তাকে যেতে বলি, তাকে আরো পাক্কা একটা মাস কিন্তু বসে থাকতে হবে। কিন্তু আপনি যদি এই নিউজের হেডলাইনটি দেখেন, সেটাই কিন্তু আমাদের জন্য, এই আইনের জন্য একটা উপহাসের মতো। কিরকম, আব্বাকে বসিয়ে রেখে বিলের জন্য ফাইট করতে পারি না। আপনার এই 60 দিনের বসে থাকাটা কিন্তু একটা উপহাস হয়ে গেল। সরি, 30 দিনের একটা এই করে ফেলা হচ্ছে 60 ধারার অধীনে 30 দিনের। উনি যেটা করেছেন, যে মানে ওনার এটা দেখছে যে উনি বলছেন যে এটা একটা অনৈতিক বিষয় হয়েছে, ওনারটা দ্য মানি ওনার জন্য টাকা পয়সাটা যা গিয়েছে সেটা খুব একটা বড় কিছু নয়, কিন্তু টোটাল জিনিসটা নিয়ে উনি সিস্টেমটা নিয়ে একটা প্রশ্ন করছেন। আচ্ছা, এই ফাঁকে একটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে আবার ফিরছি। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি প্লিজ। জি, আমি থেকে বলছিলাম, কুমিল্লা থেকে। জি, আমার প্রশ্নটা হলো জাস্ট একটা সচেতনতা তৈরি করা। আমরা যখন একটা ডাক্তারের কাছে যাচ্ছি, আমরা কিন্তু সেবা নিতে যাচ্ছি। জি, তো দে আর বাউন্ড টু প্রোভাইড মি এ সার্ভিস, অফ কোর্স। হোয়ারেজ আমি দেখি যখন ইন্ডিয়া থেকে যে আমার আত্মীয় স্বজন যারা চিকিৎসা করে আসে, যে সবসময় বলে যে ডাক্তার আর মোর কর্ডিয়াল, কিন্তু এই ট্রেন্ডটা আমাদের দেশে ডাক্তারদের মধ্যে দেখা যাচ্ছে না। ঠিক আছে, জাস্ট আমার এটা জাস্ট একটা সচেতনতা তৈরি করা। আমরা সার্ভিস পেতে যাচ্ছি, দে আর বাউন্ড টু গিভ মি প্রপার সার্ভিস। এই জিনিসটি আমাদের ভিতরে থাকে না। যখন আমরা ডাক্তারের কাছে যাই, হয়েছে কি ওনাদের মনে হয় সাবজুগেটেড করা, আমরা ওনাদের সাবজুগেটেড, যার ফলে ওনারা ওইভাবে ডোমিনেট করে বা জানি না, কিন্তু আমাদের মেন্টালিটি এভাবে গ্রো করেছে যে ডাক্তারের কাছে গেলে আমাকে ওইভাবে লুতুপুতু হয়ে কথা বলতে হবে, এরকম টাইপের। কিন্তু আমি এদিকে সার্ভিস দিয়েছি, আমাকে সার্ভিসটা দিতে হবে। আমরা তো অর্থের বিনিময়ে তাদের কাছে যাচ্ছি, নট দ্যাট যে আমি ফ্রি দেখাচ্ছি ওনাকে। হ্যাঁ, আমার রিকোয়েস্ট হলো আপনারা এটা, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরকে জাস্ট একটু এনকারেজ করা, যে আপনি সার্ভিস দিতে যাচ্ছেন, আপনি তো ওইটার জন্য পে করছেন, আপনি ইউ হ্যাভ এভরি রাইট টু এক্সপ্রেস ইওর ওপিনিয়ন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যা বলছিলেন, অ্যাকচুয়ালি আমরা এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানের আগে দিয়ে কথা বলছিলাম, এবং আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে এই বিষয়ে আরেকটু কথা বলবো, যে কিভাবে এটা একটা কাস্টমার সার্ভিস এন্ড ডাক্তারেরা আমাদের মেডিকেল সেক্টর কিভাবে এখানে ফেল করছে, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তবে সে কথাগুলো বলবো বিরতির অপর পারে। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শকেরা আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে।
সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আইন কারণে। আমি অনেক হক রয়েছে আপনাদের সাথে, আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আমরা কথা বলছি চিকিৎসা, ডাক্তারি, সকল কিছুর আইনগত দিকগুলো নিয়ে। বিরতির ঠিক আগে দিয়ে কুমিল্লা থেকে আমাদের একজন দর্শক বলছিলেন যে সচেতনতা ক্রিয়েট করতে, যে যখন আমরা যাচ্ছি ডাক্তারদের কাছে, তখন আমরা যাচ্ছি একটা সেবা নিতে এবং সেই সেবার বিনিময়ে আমরা একটা মূল্য দিচ্ছি, নট দ্যাট যে আমরা ফি নিচ্ছি। তো তাদেরকে যেন তাদেরকে ভয় পাওয়ার তো কোনো কিছু নেই, এবং ডাক্তারদের সাহেবদেরও এটা বোধহয় বোঝার ব্যাপার আছে যে তারা যেটা দিচ্ছেন তারা টাকার বিনিময়ে সেবা দিচ্ছেন, তারা কোনো চ্যারিটি বা দাতব্য কোনো কিছু করছেন না। তো এই বিষয়ে আপনি যদি একটু বলেন যে কাস্টমার কেয়ার এই বিষয়টা নিয়ে। কাস্টমার কেয়ারের আমাদের মেডিকেল কেন, শুধু আমি বলবো যে প্রায় সব পেশার ক্ষেত্রেই বোধহয় একই অবস্থা হচ্ছে। সেটা হচ্ছে আমরা ম্যানেজমেন্টের দিক থেকে দুটো জিনিস আমরা সাধারণত দেখি, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ক ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে পিপল ম্যানেজমেন্ট। এই ওয়ার্ক ম্যানেজমেন্টটা হচ্ছে ডাক্তারদের ব্যাপার। ওনারা একজন রোগী আসলে তার চিকিৎসার বিষয়টা কিভাবে প্রসিড করবেন সেটা হয়তো রোগীর সিদ্ধান্তের তেমন কিছু এখানে আসলে হাত থাকে না। কিন্তু রোগীর সাথে শুধু রোগী একা থাকেন না, রোগীর সাথে তার নিজের একটা ব্যক্তি সত্তা থাকে, সেটা বিভিন্ন আশা নিরাশায় দোলাচলের মধ্যে থাকে। যদি রোগটা সেরকম সিরিয়াস টাইপের হয়, তার সাথে যারা অ্যাটেন্ডেন্ট থাকেন তাদেরও কিন্তু অনেক রকমের চাওয়া পাওয়ার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। এই যে জানার ব্যাপার, তাদেরকে যে ডিল করার ব্যাপার, তাদেরকে যে মেন্টালি সাইকোলজিক্যালি যে স্যাটিসফাই করারও ব্যাপার আছে সার্ভিসটা দিয়ে, এই জায়গাটা আমাদের দেশে কেউ অ্যাড্রেস করেন না। আপনি যদি উদাহরণস্বরূপ খুব বেশি দূরে না গিয়ে আজকের এই যে বাংলা ট্রিবিউনের রিপোর্টটা থেকেই ধরেন, মহসিন সাহেব যিনি এই অসুবিধাটার মধ্যে পড়েছেন এবং আজকে যিনি আইনি লড়াই লড়তে যাচ্ছেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তার বিষয়টা কিন্তু যদি কাস্টমার কেয়ারটা এরা যদি বুঝতো, হসপিটালের কাস্টমার কেয়ার কর্তৃপক্ষ, তাহলে কিন্তু খুব সহজে এটাকে ডিল করা যেত। তিনি এমআরআই করার জন্য যখন গেলেন শিকদার মেডিকেলে, সেখানে তাকে 14,000 টাকার একটা বিল দেওয়া হলো। বিলটা উনি দেখার পরে পরবর্তীতে সেই একই কাজের জন্য 23,000 টাকা বিল দেওয়া হলো। সুতরাং তার এখন জিজ্ঞাসাটা শুরু হতেই পারে যে ওখানে আমাকে 14,000 দেওয়া হলো, সেটা বেড়ে 23,000 কেন হলো? এইটা যদি কাস্টমার সার্ভিসের যিনি ম্যানেজার ছিলেন তিনি যদি তাকে দেখা করে বলতেন যে যেহেতু আমাদের অ্যাম্বুলেন্স গেছে এবং আমাদের একটা সার্ভিস আমরা আপনাকে প্রোভাইড করেছি এবং আমাদের রেটটা অনেক হাই, সেই জন্য আমরা ওদের অ্যাকচুয়াল রেটের সাথে আমাদের সার্ভিস হিসেবে আমরা এই বাকি টাকাটাকে অ্যাড করেছি। এখন আপনার কাছে যদি এটা আনরিজনেবল মনে হয়, আপনি কমপ্লেন করতে পারেন বা আমাদেরকে কমপ্লেন বক্স থাকতে পারে, আমরা রিডিউস করার চিন্তা ভাবনা করতে পারতাম বা আমি সিনিয়র ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনার কাছে ফিরে আসতে পারতাম। তাহলে কিন্তু ওনার এই গ্রিভান্সটা কিন্তু তৈরি হয়। এই জায়গাটায় গ্যাপ রয়ে গেছে। আমরা দেখেছি যে পেশেন্ট বিলটা যেটা, সেখানেও কোথাও ওসব কোনো কিছু মেনশন করা নাই। এইটা প্র্যাকটিসটাই আসলে আনএথিক্যাল প্র্যাকটিস। 24,000 টাকা লিখে রেখেছে। উনি যদি না জানতেন তাহলে হয়তো এই সিচুয়েশনটা ঘটতো না, কিন্তু জেনে গেছেন যখন। এক্স্যাক্টলি। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি, আমার ছোট ছোট দুইটা প্রশ্ন সম্মানিত অতিথির কাছে। এক নাম্বার, দাঁতের চিকিৎসা না করলে হয়তো একটা মানুষ মারা যেত না, কিন্তু দাঁতের চিকিৎসায় ব্যবহৃত ডেন্টিস্টের অ্যাপারেটাস স্টেরিলাইজেশন না করার ফলে সেক্ষেত্রে পেশেন্টের হেপাটাইটিস সি এমনকি এইডস হতে পারে, ফলে মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। বা প্যাথোলজিক্যাল টেস্টে যে রিয়েজেন্ট দিয়ে টেস্ট করা হয় তা ঠিকমতো প্রপোর্শনেটলি দেওয়া হয় কিনা বা টেস্টটি ঠিকমতো করা হয় কিনা, এগুলো অর্থাৎ ডেন্টাল অ্যাপারেটাস স্টেরিলাইজেশন করা বা প্যাথোলজিক্যাল টেস্ট মনিটরিং করার কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান আছে কিনা, বা এক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় পাওয়া যায় সেক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা। ধন্যবাদ। থ্যাংক ইউ। উনি যেটা বলেছেন সেটা ওই টেকনিক্যাল বিটটা আপনি ক্লিয়ার করেছেন। আমরা আরেকটি ফোন নিয়ে নেই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আবুল কালাম আজাদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বর্তমানে গণজাগরণের লগে সংযুক্ত, এমনকি মুক্তিযোদ্ধার সকল কাজের সাথে সংযুক্ত। জি, আপনি কোথায় করছেন কাজ? আছে, আমি চিড়িয়াখানা গেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। আচ্ছা জি, মিরপুর থেকে করছেন। আপনার প্রশ্নটি বলুন। আমার ওই 17 তারিখ সকালে আমার বৌমাকে নিয়ে গেছি সরদ্দি হাসপাতালে। জি। তারপরে আমি ভর্তি করছি সকাল 7টার দিকে। জি। রাত্রে 9টায় বলে যে আপনার বৌমার অপারেশন হবে না, আমরা ঢাকা মেডিকেলে রেফার করি অথবা কোনো প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দিচ্ছে। জি। তারপরে বললো আমাদের সিজারিং মেশিন খারাপ, সকাল 7টা থেকে রাত্র 10টা। ততক্ষণ পর্যন্ত নাকি বসিয়ে রেখেছিল। তারপরে অনেক গোলমাল করার পরে তারা নাকি মেশিন ভালো করছে। এটা হলো ওদের ব্যবসা। আমি যাতে কোনো প্রাইভেটে যাই অথবা আমি হয়রানি হই।
এটা শুধু আপনি একা নয়, এই একই ভুক্তভোগী আরো অনেকেই আছেন। আজকে আমাদের এই প্রোগ্রামের দেখে ফেসবুকে আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন, একদম বেসিকলি সিমিলার একটা জিনিস করেছেন তিনি, যে সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার সাধারণ রোগীরা দিনের পর দিন বিছানা কাটিয়ে দিলেও সংশ্লিষ্ট ওয়ার্ডের ডাক্তাররা তাদের খোঁজ নেওয়ার বা সমস্যা কি তা জানার প্রয়োজন বোধ করে না। রোগীরা সদ্যোগে ডাক্তারের কাছে গেলে বাধ্য হয়ে কিছু টেস্ট লিখে দিলেও 6-7 দিন কেটে যাওয়ার পর রিপোর্টে কি আছে দেখা যায় না। অবশ্য ল্যাব টেস্ট গুলো কোথায় করতে হবে সেটি লিখে দিতে তারা ভুলেন না। যে এগুলো অনেক কিছুই আছে। তো প্রথমে যিনি বলছিলেন সেটি হচ্ছে যে মনিটর করার কোনো উপায় আছে নাকি ডেন্টিস্ট বা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যে রিএজেন্ট গুলো ইউজ করছে সেগুলো আসলে মনিটর করার মতো তো সেরকম এফেক্টিভ কোনো টুল আমাদের এখনো ডেভেলপ করেনি। ওই শুধুমাত্র বিএমডিসি তে যদি কেউ করতে পারে এবং আন্ডার দ্য অ্যাক্ট কেউ যদি সেকশন 23 তে কোনো নেগলিজেন্স দেখাতে পারে, সেক্ষেত্রে তাদের লাইসেন্স গুলো বাতিল হওয়ার। কিন্তু ইন্টারেস্টিংলি যেটা যে আমরা তো এটা দেখলাম যে যেটা কেবল একটা রুল ইস্যু করেছেন আমাদের হাইকোর্ট, হাইকোর্টে কদিন আগে বোধহয় ল্যাব এইডের বিরুদ্ধে একটা 30 লক্ষ টাকার জরিমানা দিয়েছিলেন। আগে হাইকোর্টে ছিল 34 লক্ষ টাকা না 32 লক্ষ টাকা, অ্যাপিল ডিভিশনে যাওয়ার পর আপিল বিভাগে যাওয়ার পর ওটা জাস্ট 2 লক্ষ না কত কমিয়ে নিয়ে এসেছিলেন ওনারা। কিন্তু এটা ঠিকই রেখেছিলেন, তাদের জরিমানাটা ঠিকই রেখেছিলেন। এবং আমরা মাঝে মধ্যেই দেখি আমার বাড়ি ল্যাবেডের কাছে যে ওখানে একটা না একটা গন্ডগোল হচ্ছে এবং পরের দিন ইনভেরিয়েবলি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখি যে হ্যাঁ তারা টাকা দিয়ে এটাকে সেটেল করছে। তো এই যে এটা একটা হ্যাবিচুয়াল অফেন্ডার টাইপের ব্যাপার, রেগুলার হচ্ছে অন রেগুলার বেসিস, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো রিপোর্ট হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিপোর্টও হচ্ছে না। বিশেষ করে আপনি প্রাইভেট হসপিটালগুলোর ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি রিপোর্ট হতে দেখছি, কিন্তু সরকারি হাসপাতালগুলোতে পাবলিক যেগুলো হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে কি পরিমাণ একই ধরনের ঘটনার রেপিটেশন হচ্ছে সেটার কিন্তু খবর আমরা পাচ্ছিও না। এটা তো আমরা একটা জিনিস আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে সরকারি হাসপাতালে ডাক্তাররা সবাই তাদের ডিউটি ঠিক মতন করছেন কিনা এটা উনি মনিটর করবেন ক্যামেরা বসিয়ে বসিয়ে। হয়তো এটা অনেকখানি কি বলবো বেশি কল্পনা প্রসূত হয়ে যেতে থাকতে পারে, বাট ওনারা একটা স্টেপ নিচ্ছেন। এখানে আমার একটা যেটা নিজের ব্যাপার মানে মনে হয়, এটা ডোন্ট নো এটা সবাই এগ্রি করবেন কিনা আপনারা, যে সরকারি হাসপাতালগুলোতে যদি ঠিক মতন সব মডার্ন ইকুইপমেন্ট দিয়ে জিনিসগুলোকে ঠিক করা যেত তাহলে বোধহয় আপনার এই প্রাইভেট হসপিটালগুলো এত সুযোগ সুবিধা পেত না। কারণ যেহেতু সরকারিতে আমি কম দামে পেতাম, আমি ডেফিনেটলি ওখানে যেতাম। এইটা একটু দ্বিমত আছে, কারণ হচ্ছে আমাদের ইতিপূর্বের রিপোর্টগুলো যদি পত্রিকার রিপোর্টগুলো যদি আপনি দেখেন, শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি হয় আমার মনে হয় বাংলাদেশের সমস্ত সেক্টরকে ছাড়িয়ে যাবে এই দুর্নীতি। শুধু ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে যে পরিমাণ হয়, মেডিকেলের সাথে সংশ্লিষ্টতার কারণে দু একজন বন্ধু বান্ধব যারা ডাক্তার আছেন তাদের কাছ থেকে যা শুনি, এমন এমন ইকুইপমেন্ট কেনা হয় যেটা জার্মানি থেকে হয়তো এমন একটা স্ক্যানিং এর জন্য এক ধরনের মেশিন আনা হলো, কিন্তু যেটা স্পেসিফিকেশন পাঠানো হলো সেরকম কিছুই আসেনি। চায়না থেকে অন্য একটা হয়তো অন্য একটা প্রোডাক্ট হতে চলে। আরেকটা ফোন আছে, ওটা নিয়ে নি, তারপর আবার ফিরছি। দর্শক আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই আমার বাচ্চার ব্যাপারে আপনার নামটা বলবেন, কোথায় করছেন। সরি স্যার, স্যার আমি জুরান থেকে বলছি, মনির হোসেন স্যার। জি স্যার, ওই আমার বাচ্চা বেশ কিছুদিন যাবত ওই ফুসফুসে ইনফেকশন হয়েছে। হওয়ার পর আমি আমাদের এক ডাক্তারের সবসময় যাকে দেখাই, প্রায় আমার তিনটা বাচ্চাই তাকে দেখাইতাম। তার মানে ফুসফুসে ইনফেকশন হওয়ার পরে তার আমাকে যে কথা বললো যে আপনি হসপিটালে ভর্তি হয়ে যান। আমি বললাম যে স্যার আমার তো হসপিটালে ভর্তি হলে অনেক টাকা দরকার, প্রায় 30-40 হাজার টাকা যদি 3-4 দিন কি 5 দিন আমি রাখি, তা আপনি একটা কাজ করেন আমাকে ক্যানোলা পড়াই দেন, ক্যানোলা পড়াই দিলে আমি এই ট্রিটমেন্টটা আমি বাসায় দিই। কিন্তু স্যার আমাকে ডাইরেক্টলি বললো যে আমরা 30 জন মিলে 20 জন মিলে একটা হসপিটাল করছি, এই হসপিটালে থেকে আমরা কিভাবে আমি কিভাবে আপনাকে বাইরে পাঠাই এই ক্যানোলা, আমার এটা আমাদের এই এক্টারের ভেতর নাই। মানে স্বাস্থ্য সেবা থেকে স্বাস্থ্য ব্যবসায় চলে গিয়েছেন। হসপিটালটা করছি, আপনি এই হসপিটালে ভর্তি হতে হবে স্যার। এই আমরা যে স্যার সাধারণ জনগণ স্যার, এটার জন্য কি স্যার আমরা কি সবসময় কি ভুক্তভোগী হব? আর আমাদের তো স্যার এই লট অফ মানি নাই যে এটা আমাদের হয়তো 30,000 কি 40,000 একটা নির্দিষ্ট একটা ঝকের ভেতরে আমরা চলাফেরা করতে হয়। একটা বাচ্চা নিয়ে আমার যেখানে 3-3টা বাচ্চা, একটা বাচ্চা নিয়ে আমি
10,000, 15,000, 20,000 টাকা এক সপ্তাহের জন্য হসপিটালে খরচ করে আসলাম, এটা তো সম্ভব না স্যার। এই ব্যাপারে আমাদের যে মন্ত্রী মহোদয় আছে, প্রধানমন্ত্রী, আমরা চাই যে সে সাধারণ জনগণ ওনার হস্তক্ষেপে যাতে আমরা সাধারণ জনগণ সবসময় যাতে উপকৃত হই। আমরাও বিশ্বাস করি যে আমাদের যারা ক্ষমতায় আছেন, যারা এই বিষয়ে ক্ষমতাবান লোকরা আছেন, কেউই চান না যে সাধারণ মানুষরা সাফার করুক। কিন্তু বিষয়টা যেটি সেটি হচ্ছে যে এটি একটি রিয়ালিটি এখন, যেটা হয়ে গেছে যে আমরা একটা হোস্টেজ একটা সিচুয়েশনে চলে যাই, কারণ প্রয়োজন না পড়ে তো ডাক্তারের কাছে আসলে যায় না কেউ। এবং ওনারাও হয়তো এই সুযোগটা নিচ্ছে, যেমন ওনাকে বলেছেন যে 20 জন 30 জন মিলে হসপিটাল করেছে, মানে স্বাস্থ্য সেবা দেওয়ার চাইতে স্বাস্থ্য ব্যবসার দিকে বেশি ঝুঁকে পড়েছেন তারা। তো এটাই আমরা আসলে অ্যাকচুয়ালি বলছিলাম যে তাহলে এসব ক্ষেত্রে হোয়াট শুড বি দ্য রেমেডি? কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারও কিন্তু নিয়ে যেতে পারছেন না, কিন্তু তাকে একটা ভয় দেখিয়ে তার কাছে কিন্তু টাকাটা ঠিকই নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে আমার মনে হয় নিউ লেজিসলেশন নিয়ে আমাদের ভাবার এবং আমাদের তরফ থেকেও কিছু প্রস্তাবনা যাওয়ার ব্যাপার আছে। আমার তো মনে হয়, আমি যদি বাংলাদেশের, যেটা আমি সবসময় বলছি যে লর্ড ম্যাকলে টর্ট আইনটার লিখে কি কারণে বাংলাদেশে করে যাননি আমাদের এই সাবকন্টিনেন্টে, সেটা একটি বড় মিস। যদি উনি করে যেতেন আজকে হয়তো এই সমস্যাগুলো আমরা করতাম না, স্পেসিফিক অন্তত কিছু প্র্যাকটিস অন্তত আমাদের থাকতো। তবে ইদানিংকালে যেটা হচ্ছে যে হয়তো এইসব বিষয়ে যদি আরো কিছু মামলা আসে এবং আমাদের যদি হাইকোর্ট এবং আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট থেকে যদি একটা ডাইরেকশন আসে, তাহলে প্রবাবলি জিনিসটা আরো ক্লিয়ার হবে। একটা ফোন আছে, সেটি নিয়ে নি। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁদপুর থেকে বলছি, আমার নাম সিরাজ। জি সিরাজ সাহেব বলুন। যে আমি বলতে চাচ্ছিলাম যে ডাক্তার সাহেবরা তো বাংলাদেশের ক্ষমতা যারা আছেন তাদের চেয়ে বেশি ক্ষমতা ওনাদের। এখন ওনাদের বিরুদ্ধে কিছু কথা যখন আমরা সিভিল সার্জন সাহেবকে, তত্ত্বাবধায়ক সাহেবকে বলি, দেখা যায় ওনারা আমাদের এই কথাগুলি তো পাত্তা দেয়নি না, বরঞ্চ আমাদেরকে ইন্ডিকেট করে, আমার খোঁজ খবর নেই, আমি কে, আমি কেমন, কি আসল বিষয়, এটা নিয়ে ওনারা ব্যস্ত হয়ে যায়। তাহলে আপনি সিভিল সার্জনের কাছে না লিখে এবং সাংবাদিক আরো তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে পরে ওই লোকটা আমাকে ওখানে এভাবে হুমকি ধমকি দিচ্ছে। আপনি তাহলে সিভিল সার্জনের কাছে না লিখে আমাদের যে স্বাস্থ্য পরিদপ্তরের মহাপরিচালক আছেন, ডিজি আছেন, তার কাছে, ডিরেক্টর জেনারেল, তার কাছে একটু চিঠি লিখে দেখুন। এবং তাও যদি না হয় তাহলে আমাদের যে প্রযোজকের ঠিকানা রয়েছে সেখানে লিখে পাঠান, আমরা চেষ্টা করব আপনার সমাধান করে দেওয়ার জন্য যদি কোনো আইনি সমস্যা হয়। এই পর্যায়ে ব্যারিস্টার জ্যোতির্ময় এবং দর্শকরা আমরা সবাই একটা ছোট্ট বিরতিতে যাব। দেখা হচ্ছে আবার বিরতির অপর পারে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে এলাম আইন কারণে। আমি অনেক হক রয়েছে আপনাদের সাথে। আজকে আমরা কথা বলছি চিকিৎসা বিষয়ক সকল আইন নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বিরতির ঠিক আগে দিয়ে চাঁদপুর থেকে সিরাজ সাহেব ফোন করেছিলেন, ওনারটা তো আমরা বলেই দিলাম যে উনি যদি না পারেন তাহলে যেন উনি করতে যান, ডিজির কাছে লিখতে পারেন, যেহেতু ওনাকে নিজের এলাকাতে হয়তো লোকালিটিতে ওনাকে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। তার আগে যে আমাদেরকে আবুল কালাম আজাদ সাহেব ফোন করেছিলেন, মুক্তিযোদ্ধা, মিরপুর থেকে, তার বিষয়ে আপনি বলছিলেন একটা কি, তাকে আপনি জানাতে চাচ্ছিলেন? এইটা মূল ব্যাপারটা যেখানে হচ্ছে, আমরা ডেলিভারির ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এই অভিযোগটা প্রায়শই পাই, যেখানে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে নরমাল ডেলিভারি হওয়াটাকেই সবচেয়ে বেশি এনকারেজ করা হয় এবং সিজারিয়ান যাতে না করতে হয় সেই জন্য সবচেয়ে বেশি ট্রেনিংও করানো হয়। এমনকি আগে থেকে মিডওয়াইফারি এর সিস্টেমগুলো আছে, মিডওয়াইফ রেখে তাদেরকে অভ্যস্ত করে সেভাবে প্রিপারেশন করানো। আমাদের এখানে আমরা সেরকম হেলথ সার্ভিস নেই, আমরা এফোর্ড করতে পারবো না মিডওয়াইফারের মতো একটা স্টেজে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের এই যে পেশার জায়গাটাকে ঠিক না রেখে শুধুমাত্র ব্যবসা চিন্তা করে সিজারিয়ান অপারেশন করানোর দিকে যে প্রবণতাটা, এইটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত, যেটা স্বাভাবিকভাবে হওয়া উচিত, নর্মাল ডেলিভারি হওয়া উচিত। সেখানে কিন্তু কমপ্লিকেশন অনেক কম থাকে। সিজারিয়ান হলে আপনি সব ক্ষেত্রেই জানেন যে অবশ করার জন্য এক ধরনের একটা দিতে হয়, সেটার কারণে কিন্তু লং টাইম কিন্তু মেরুদণ্ডের মধ্যে
কোমরে তারা কিন্তু একটা পেইন কিন্তু তাদের বয়ে বেড়াতে সাস্টেইন করতে থাকে। এটা অনেক দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু হওয়ারও অভিযোগ কিন্তু আছে। তো এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করা যায় যতই আমরা সবাইকে স্বাভাবিক ডেলিভারি প্রসেসটার দিকে যদি এনকারেজ করতে পারি। তো এটা আসলে মূলত সবগুলো কেস যে কমপ্লিকেটেড থাকে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে আমাদের স্বাভাবিক ডেলিভারির দিকে মানুষদেরকে উৎসাহিত করা উচিত। আচ্ছা, এখন আরেকটা বিষয় একটু আপনার সাথে কথা বলি, যে আমরা যে নতুন যে প্রস্তাবিত আইনটি রয়েছে সেখানে আমরা দেখেছি যে একদম 7টা বিষয়কে পেশাগত নৈতিকতার আন্ডারে নিয়ে এসছেন। তার মধ্যে যেগুলো আছে, একটা হচ্ছে যে বিএমডিসি স্বীকৃত নয় এমন কোন ডিগ্রি যদি কেউ ব্যবহার করেন। আমরা অনেক সময় দেখি যে এলএমএফ ডাক্তার আছেন, এটি স্বীকৃত কিনা আমি জানি না, বোধ হয় নয়। হোমিওপ্যাথিক ডাক্তারেরও একটা রয়েছে, এটি যদি স্বীকৃত না হয় তাহলে হয় না। কোন বিশেষায়িত বিষয়ে যথাযথ প্রশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত না হয়ে নিজেকে সেই বিষয়ে বিশেষজ্ঞ যদি কেউ বলেন, সেটিকে একটা অপরাধ করা হয়েছে। মিথ্যা প্রত্যয়ন পত্র দিলে সেটাকে অপরাধ করা হয়েছে। মিথ্যা বিল দিলে, তো মতিন সাহেবের হয়তো একটা এখানে আসছে। এছাড়া রোগীর কাছ থেকে যদি পারিতোষিক নেওয়া হয়, এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, যে পরীক্ষা নিরীক্ষার ব্যয় অংশীদারত্বের ভিত্তিতে যদি না, সেটাকেও অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এট দ্য সেম টাইম এই সবকিছুই কিন্তু অলরেডি আমাদের কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের মধ্যেও বলা আছে। সেখানে আরেকটা জিনিস যেটা রয়েছে, যে কেউ যদি অপরাধ প্রমাণ করতে পারে তাহলে যে জরিমানাটা হবে তার 25% তাকে দিয়ে দেওয়া হয়। এটা আমরা খাবার দাবারের ব্যাপারে দেখছি লোকজনকে করতে, এখন বোধহয় সময় চলে আসছে ডাক্তারদের বিষয়ে একটু যদি দেখা যায়। একটা ফোন আছে, সেটি নিয়ে নিই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গাজীপুর থেকে সোহেল বলছিলাম। জি সোহেল সাহেব বলুন। জি, আমি আমার এক ফুপু জয়রাতে টিউমার ধরার পরে আমি 8 দিন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসছিলাম। কোথায়? 8 দিন হাসপাতাল, 8 দিন হাসপাতাল। জি জি। ওইখানে আমার ফুপুকে প্রথমবার অপারেশন করার পর আমরা নিয়ে যাওয়ার পরে ঠিকই 6 মাস পরে তার আগের মতোই প্রবলেম। আবার নিয়ে আসলাম দ্বিতীয়বার অপারেশন করলো। আবার 4 মাস পরে নিয়ে আসলাম, তারা ফিস কম নিল না, বললো যে এটা দিতেই হবে। আমরা বললাম যে এটা তো আপনাদের প্রয়োজন, তারপরও দিয়ে দ্বিতীয়বার অপারেশন করালাম। তারপরও 5-6 মাস পরে আবার একই প্রবলেম, তৃতীয়বার আসার পরে একই বলতেছে আবারও তৃতীয়বার অপারেশন করতে হবে। তখন আমরা আর এখানে অপারেশন করাই না, চলে গেলাম। এখন বলেন আমরা এই হয়রানির জন্য আমরা কোথায় যেতে পারি, কি করতে পারি বলেন? আমরা তো আপনাদেরকে বললাম যদি এসব হয়রানি হয়, এখন আপনারা যেটা করতে পারেন, কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, অর্থাৎ ভোক্তা অধিকার আইনের আন্ডারে যে বিধিগুলো রয়েছে সেগুলোকে ফলো করে আপনারা করতে পারেন। এটা করতে হবে। প্রথমে আমরা আপনাকে বলে দিলাম যে ডিজি সাহেবের কাছে, মহাপরিচালকের কাছে, তিনি যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আপনি সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে তখন আপনার অভিযোগটি দিতে পারবেন। এখানে একটু জিনিস একটু অ্যাড করতে চাই। উনি যে প্রসঙ্গটা বললেন সেটার সূত্র ধরেই এরকম ঘটনার ক্ষেত্রে যেটা হয়, সাধারণত দেখা যায় কি পেশেন্ট এবং তার সাথে যেসব লোকজন থাকেন তারা উত্তেজিত হয়ে হসপিটালে ভাঙচুর করেন, তারপরে কাউকে লাঞ্ছিত করার ঘটনা ঘটছে। এইটা একদম পরিষ্কারভাবে দর্শকদের জানিয়ে দিতে চাই, এইটা কোনোভাবেই আসলে করবেন না। এইটার মাধ্যমে আমরা যে আসলে যিনি অপরাধ করছেন বা হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে সেরকম কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার অধিকারটা যদি আইনগতভাবে আদালতে আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে কতগুলো নিয়মতান্ত্রিক উপায়ের মধ্যে কিন্তু যেতে হবে। যেমন ধরুন, আপনি যদি যে সমস্ত ঘটনাগুলো আমাদেরকে বললেন যে প্রথমবার তারা অপারেশন করেছেন, কি সমস্ত কাগজপত্র আছে, দ্বিতীয়বার করেছেন, তৃতীয়বারও একই কথা বলছেন, এই সমস্ত বিষয়গুলো কাগজপত্রগুলো যদি সংগ্রহ করে একজন এক্সপার্টের কাছে গিয়ে যদি একটা মতামত নেন, তিনিও যদি মতামত দেন যে না এখানে মেডিকেলের যে এথিক্সগুলো ফলো করার কথা ছিল, নিয়ম ফলো করার কথা ছিল, সেটির ব্যত্যয় হয়েছে, তাহলে কিন্তু আপনি আদালতে গিয়ে ফল পাবেন। কিন্তু আপনি যদি রেগেমেগে গিয়ে হসপিটালে ভাঙচুর করেন বা কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স করেন, সেক্ষেত্রে যেটা হয় তাহলে কিন্তু সেখানে পুলিশ চলে আসছে, আপনার একটি অপরাধের বিষয় দাঁড়িয়ে যাচ্ছে। হসপিটাল তখন তাদের হাতটা ওয়াশ অফ করার সুযোগ থাকে যে না আমরা করেছি অবহেলা, ওনারাও তো নিজের হাতে তুলে নেবেন না, যদিও এরকমই বিষয়টা দাঁড়াচ্ছে। কিন্তু এইটা আমাদের প্রয়োজনের জন্য সচেতন হওয়া প্রয়োজন। যতটা সম্ভব ডকুমেন্টস গুলোকে কালেকশনের মধ্যে রাখুন, এক্সপার্টের ওপিনিয়ন নিন এবং যথাযথ আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনারা আইনি প্রক্রিয়াগুলোতে যান। যত বেশি আদালতের কাছে আমরা যাব, এই অভিযোগগুলো তুলে ধরতে পারবো, তত বেশি বোধহয় আমাদের এই কম্পেনসেশন ক্লেম করা বা তাদের এই নেগলিজেন্সের বিষয়গুলোকে রেকর্ডের মধ্যে আসার কোনো সুযোগ হবে। এখনো পর্যন্ত কিন্তু সেই ধরনের প্র্যাকটিস আমাদের দেশে কিন্তু নেই। শুধু এটা রেগে গেলেন তো হেরে গেলেন, এটাকে মাথায় রেখে কাজ করলেই হলো। হ্যাঁ, অবশ্যই। আরেকটি ফোন আছে, সেটি নিয়ে নিই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন আপনার প্রশ্নটি? জি, আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা থেকে সেলিম বলছি। জি সেলিম সাহেব বলুন।
যে আসলে আমি জানি না ডক্টর শব্দ শুনে কি মনে করবেন, আমি বলতে চাচ্ছি যে বর্তমান যুগে সত্যিকার অর্থে মানবিক গুণ সম্পন্ন ডাক্তার খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। এই জন্য যে আমরা যে বিভিন্ন হেলথ কমপ্লেক্স গুলাতে দেখি যে ওনারা, আমরা জানি যে 5 টাকা বা 6 টাকা করে কোথাও কোথাও রুগী দেখা যায়, গভর্নমেন্ট যেখানে যে ফি নির্ধারণ করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে বহিরাগত দালালদের সাথে ওনারা সংযোগ করে এখানে চেম্বারে বসে রুগী দেখেন 200 টাকা 300 টাকা 500 টাকা করে নিচ্ছেন। এবং আরো একটা জিনিস একটু আগে আলোচনা করে শুনতে পেলাম যে আপনারা যেটা বললেন যে যন্ত্রপাতি, আমি যদি বলি যে ডক্টররা এদের সাথে সম্পৃক্ত হয়ে, বহিরাগত দালালদের সাথে সম্পৃক্ত হয়ে, যুগসূত্র হয়ে উড়ে বিভিন্ন আপনার এই যে পিসিজি মেশিন বলেন, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট গুলো ওনারা এগুলো নষ্ট করে দেয়, যাতে করে বাইরে ওনারা রুগী পাঠাতে পারেন। এগুলা ভুক্তভোগী সবাই আমরা। তাছাড়া আরো দেখেছি যে বিভিন্ন ক্লিনিকে আমরা তাও জানি যে বিএমডিসিতে একটা রুল আছে যে স্টেট ফ্যাকাল্টি মেডিকেল অধীনে যদি কারো রেজিস্ট্রেশন না থাকে ল্যাব টেকনোলজিস্ট, তারা কখনো ওখানে সার্টিফাইড নয়। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্লিনিকে হেলথ কমপ্লেক্স গুলো যদি দেখেন আপনারা, ওখানে চোখের সামনে দেখা যাচ্ছে যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশনে কেউ বা কোনো রেজিস্ট্রেশনে নেই, ওগুলা আপনার অহরহ তাদেরকে দিয়ে মানে পরিচালনা করতেছে। এবং সবচেয়ে দুঃখের কথা যে হেলথ কমপ্লেক্স গুলো মানে থানা পর্যায়ে এবং অন্যান্য পর্যায়ে যদি আমরা দেখি, বারবার মিডিয়াতে আসেও যে যেখানে রেজিস্টার নার্স ছাড়া হতে হবে সেখানে রেজিস্টার নাই, ভুয়া কথিত নার্স দিয়ে কখনো কারিগরি শিক্ষা, কখনো আপনার বিভিন্ন আপনার ওই যে এইট নার্স বলে, কখনো। সেলিম সাহেব, এখন আমি একটা জিনিস বলি আপনাকে, আপনার কাছে যদি আপনার নিজের এলাকার এরকম প্রমাণ থাকে তাহলে সেই প্রমাণগুলো নিয়ে আপনি আমাদের সাথে এগিয়ে আসুন, আমরা আপনাকে সহায়তা করব, আমরা আপনার সাথে একসাথে আমরা এই সমস্যাটাকে মুখোমুখি মোকাবেলা করব। আপনার কাছে যদি প্রমাণ থাকে, আমরা সবাই জিনিসগুলো জানি, কিন্তু কেউ আমাদেরকে কখনো প্রমাণগুলো কালেকশনটা করে দিতে পারছেন না। তাহলে আমরা আদালতের কাছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ডাইরেকশন চাইতে পারবো। এক্স্যাক্টলি, এবং এটা আমাদের জন্য অনেক সুবিধার বিষয় হবে। অন্য মানুষগুলো তখন এই একই রকমের হয়রানিগুলো থেকে মুক্ত। মনে করি যে একটা দুটো যদি এরকম এক্সাম্পলারি মানে উদাহরণের মতন কি মামলা করা যায়, তাহলে সবাই এটা থেকে শিক্ষা নিয়ে আর ভবিষ্যতে হয়তো কেউ কিছু করবে না। এবং আরো ইন্টারেস্টিং যে সবচেয়ে সমস্যা যেটা হয়েছে, নতুন যে প্রস্তাবিত আইন দেওয়া হয়েছে, সেখানে ডাক্তার সাহেবেরা বা স্বাস্থ্য সেবাদানকারী ব্যক্তিরা যদি কোনো অপরাধ করে, সেটিকে বলা হয়েছে জামিনযোগ্য এবং আমল অযোগ্য এবং জামিনযোগ্য। অন দ্য আদার হ্যান্ড, কেউ যদি হাসপাতালে ভাঙচুর করেন বা কোনো কিছু করেন, তাহলে কিন্তু সেটা অজামিনযোগ্য। এগুলো ওই আইনের মধ্যে বৈপরীত্যগুলো আছে। আমাদের দেশে এরকম কর্পোরেট ইন্টারেস্ট সার্ভ করার জন্য আইনগুলো কিন্তু হচ্ছে। আমরা লেবার ল এর ক্ষেত্রে দেখেছি একই রকমের, স্পেশালি রিয়েল এস্টেট একটা আমরা দেখি সবকিছু করে একদম পুরোপুরি ব্যবসায়ীদের জন্য আইনটা তৈরি করেছে। তো এটাও কেন জানি দেখে মনে হচ্ছে যে প্রভাবশালী ডাক্তার সাহেবরাই হয়তো এটাতে আরো ই করছে, কিন্তু আমার যেটা মনে হয় যে এটির বিষয়ে আমাদের সরকার, যেহেতু এটি এখনো পার্লামেন্টে রয়েছে, সংসদে রয়েছে, তারা নিশ্চয়ই এই জিনিসগুলো দেখবেন, তারা নিশ্চয়ই দেখে আরো বিষয়ে এটা ই করবেন। আরেকটি ফোন আছে, আজকে শেষ ফোনটি নিয়ে নিই আমরা। দর্শক, আপনার নামটি বলবেন, কোথায় করছেন, আপনার প্রশ্নটি। আসসালামু আলাইকুম। আজাদুল ইসলাম টিপু, আমি ঢাকা থেকে বলছি। জি টিপু সাহেব বলুন। আমার হার্টের সমস্যা হয়েছিল, আমি হার্ট ফাউন্ডেশনে গেছিলাম। আমার সাধারণ ট্রিটমেন্ট দিয়ে বলছে যে সাথে সাথে রিং লাগান, হ্যাঁ রিং লাগান, মানে উইচারে পারে না। আমার সত্ত্বে একটা বলে 20,000 টাকা, 1,10,000 টাকার, একটা 60,000 টাকা, 3টা রিং এর নাম বলছে। আমার কেমন যেন সন্দেহ হয়েছে, আমি রিং লাগাইছি। পরে আমার ওষুধ লিখে দিছে, ওষুধ দিতে চলবে। এরপরে আসছি, ওষুধ দিতে চলতেছে। পরে আবার শ্বাস নিঃশ্বাসে কষ্ট হতেছে, আমি পিজিতে গেলাম। পিজিতে যাওয়ার পরে দৌড়াদৌড়ি করতে করতে আমি মনে করেন শেষ। আমার এই অবস্থা দেখে আমার ফ্যামিলিও অনেক টাকা পয়সা খরচ করছে। লাস্টে কালকে রাত্রে আমার এই অবস্থা দেখে গ্যাস দিয়ে বাসায় গ্যাসের মেশিন কিনছি। আমার ওয়াইফ নিজে স্টক করে বসে, আমার একটা ছেলে এর পরীক্ষা চলতেছে, মেট্রিক পরীক্ষা চলতেছে, একটা মেয়ে একটা ছেলে। আমার খুব অবস্থা খুবই খারাপ। আমি যে কথা বলতেছি মনে হয় আমার অনেক শক্তি খরচ হইতেছে। এখন কোথাও যায়, আমি কোন মেডিকেলে যায় শান্তি পাই না। প্র্যাকটিশিয়ান একজন একরকম দেয়, একজন একরকমের ওষুধ দেয়। আমার কাছে 6-7 পদের প্র্যাকটিশিয়ান আছে, কোনটাকে শিওর দেব। আমরা বুঝতে পারছি আপনার সমস্যা। আসলে এইটার বিষয় এখন পর্যন্ত আপনার যেটি হয়েছে যে
আইনগত যেহেতু কোনো বিষয় নয়, আপনার একটা পুরোটাই একটা মানবিক ইতে, আমরা আশা করব যে আপনি আপনার সব সমস্যা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন, আপনারও ভালো মতন ট্রিটমেন্ট হবে। যদি না হয় তাহলে অবশ্যই আইনের দরজা আপনার জন্য খোলা থাকবে। আমরা আসলে ব্যারিস্টার জ্যোতির্ময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং এই একটি সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলার জন্য। আশা করি আবারও আপনার সাথে আমরা ভবিষ্যতে দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও সামনে। আশা করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব আইনি ঝামেলা থেকে দূরে থাকবেন।